অ্যাকচুয়ালি আজকে আমার হঠাৎ অনেকদিন পর লাইভে আসার কারণে আমি একটু পরে ক্লিয়ার করতেছি, কারণ সচরাচর আমি আমার পেজ থেকে লাইভে আসি না, কারণ ওরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় না, তাই এর জন্য আসা হয় না। সো আপনারা যারা আছেন একটু অপেক্ষা করেন। সবাই কেমন আছেন একটু জানাবেন, আর আমার লাইভটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন। আই লাইক ইউ, কথা শোনা না, কথা কি শোনা যায় কিনা একটু আমাকে জানাবেন। হ্যালো ভাইয়া, হ্যালো। আজকে একটু লাইভটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, একটু উপকার করেন। আর আজকে লাইভটা আসতাম না, আসার কারণ হচ্ছে আমি একটু আগে বিকালের দিকে পেজে আমি একটা ছবি আপলোড করছি, দেন ওই ছবি আপলোড করার পর থেকে হচ্ছে সবাই কমেন্ট করা শুরু করছে যে দালাল দালাল 30,000 টাকা কি করছো। তো আজকে এগুলারই আজকে অ্যান্সার করব। 30,000 টাকা খাইছো? হ্যাঁ, 30,000 টাকা খাইছি নাকি রাখছি সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। একটু আমরা অপেক্ষা করি। আসলে সবাই আমরা অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি যে আমরা যেটা দেখব, যেটা মানুষ আমাদেরকে যেটা দেখাবে সেটাই আমরা বিশ্বাস করবো, কিন্তু অ্যাকচুয়ালি ভেতর খবরটা তো কেউ জানেন না। আর আমি আজকে ভেতরের খবরটাও বললেও আপনারা তেমন কেউ বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম মেহেদি ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম, ভালো আছিলাম, বাট আপনাদের কমেন্টগুলো দেখার ফলে আর ভালো নেই। সো আজকে আমি একটু আপনাদের সাথে কথা বলবো, শোনা যায়। 30,000 টাকা কি হয়েছে, কে খাইছে? 30,000 টাকা কে খাইছে সেটাই আমার কথা। 30,000 টাকা কে খাইলো? আমি কি একাই খাইছি? শুধু আমি একাই কি ওইখানে ছিলাম? অ্যান্ড ফাহিম ভাইয়ের একটা হচ্ছে ভিডিও কল রেকর্ডেও ফাহিম ভাই বলতেছিল যে ওইখানে মেহেদিও ছিল। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমিও ছিলাম, আমি তো অস্বীকার করিনি। আর আমি যেই কাজের জন্য 30,000 টাকা আমাকে দেওয়া হয়েছিল আমি তো সেই কাজটাও আমি করি নাই। সো আপনাদের এটা একটু বুঝতে হবে, কাউকে গালি দেওয়ার আগে, কাউকে বাজে মন্তব্য করার আগে একটু বুঝে শুনে করতে হয়। আপনাদের একটা মনে করবো যে এটা কি বলবো, যে ফেসবুকটা হচ্ছে ফ্রি, একবার সবার জন্য ফ্রি, তো যে যেভাবে পারে ইচ্ছে মতো গালি দিয়ে যায়। এগুলা ভাই চলে আমি পছন্দ করি না, আমার এগুলো একেবারে খারাপ লাগে। লেখছে কেমন আছেন ভাই, আপনার খুব বড় ভক্ত। জি ভালো আছি, ধন্যবাদ। লাইভটা কি ক্লিয়ার? আচ্ছা, যেটা বলতেছিলাম, 30,000 টাকা আমাকে 5,000 টাকা দাও। 5,000 টাকা না, আপনাকে পুরোটাই দিব, সমস্যা নেই। আসলে যেই কথাটা হচ্ছে যে ওই ফাইম ভাই বলছিল যে ওইখানে মেহেদি ছিল, আরও অনেকে ছিল। অ্যাকচুয়ালি আবার এর মধ্যে আপনার আরেকটা ইয়া দেখছেন, শান্তি রহমানের একটা ভিডিওতে আমি দেখছি যে শান্তি রহমান বলতেছিল সামনে অনেক টাকার ইয়া ছিল, মানে পাহাড় ছিল, ওইখান থেকে সবাইকে বলতেছে কে কত নিবার নেওয়া, এরকম কিছু একটা বলছিল। যাই হোক, আমি পুরোটা ওরকমভাবে দেখি নাই। সো আমি বলতে চাই যে জিনিসটা এরকম কিছুই ছিল না। আর ওইখানে আমি একবারে সবার লাস্টে গিয়েছিলাম। এর আগে হচ্ছে যারা যারা ছিল, শান্তি রহমান ছিল, নাজিব মিনাত ছিল, তারপরে হচ্ছে আপনাদের এই যে মিরাজ যে নাটক করে ও ছিল, হ্যাজিম্যান ছিল, তারপরে আরও টিকটকার যারা আছে। এর আগে আমি একটা ক্যাম্পেইনে কাজ করেছিলাম, আপনারা দেখেছেন। শুধু আমি একা না, সবাই টিকটক থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক, তারপরে জ্যানজাম নামে একটা ছেলে আছে, ও ছিল। ম্যাক্সিমাম ইউটিউবার, টিকটকার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সবাই, ইনস্টাগ্রামে যারা ছিল সবাই ছিল ওইখানে। শান্তি রহমানের ভাই ছিল, শান্তির হাজব্যান্ড ছিল, মানে কম বেশি ওইখানে সবাই ছিল। বাট আমি সবার লাস্টে গিয়েছিলাম। আর বাকিদের আমার নামটা আমার মুখস্থ নাই কিংবা জানা নাই, তাই জন্য বাকিদের নামটা আমি বলতেছি না। এমন কিছু না যে তাদের সাথে আমার সম্পর্ক ভালো আমি তাদের নামটা বলতে পারতেছি না, বাট যারা যারা ছিল আস্তে আস্তে সবই বের হবে। যেহেতু আজকে আপনারা জানতে পারছেন মেহেদি হাসানও 30,000 টাকা নিছে। ভাই শুধু আমি 30,000 নেই, আমার মতো এর বহুত 30,000 টাকা ওইখানে অনেক মানুষ পেয়েছে। আমার সামনে একজনকে 1,00,000 টাকার বান্ডিল দেওয়া হয়েছে, ওই বান্ডিলের পিনটা পর্যন্ত খোলা হয় নাই, আর আপনারা আমার 30,000 টাকা নিয়ে পড়ে আছেন। তাহলে বুঝেন, যখন আপনারা শুনতে পারবেন যে এ 1,00,000 নিছে, এ 1,50,000 নিছে, এ 2,00,000 নিছে, তখন আপনাদের কি হবে? তখন আপনারা কী মন্তব্য করবেন? আমার 30,000 টাকা দেখে আপনারা সবাই আমার পোস্টে কমেন্ট করেন 30,000 টাকা কী করছো, আফ্রিদির দালাল, তারপরে আফ্রিদির চামচা।
আফ্রিদি কি করছে, আফ্রিদিরটা সে সে তারটা সে বুঝবে। আমি তো তার সাথে নাই, তার কথা নিয়মে বলতেছি না, কিংবা তার সাপোর্টও আমি কোনো কথা বলি নাই। ইভেন ভাই আমি আরেকটা কথা বিষয় বলতে চাইছি, এই স্টুডেন্টের যে ঝামেলাটা হইলো, এই ঝামেলার সময় আপনারা যারা মোহাম্মদপুরে ছিলেন কিংবা মোহাম্মদপুরে না থাকা অবস্থায় অনেকে লাস্ট টাইম একটা পোস্ট আসছিল যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের এখানে অনেক গোলাগুলি হচ্ছে। আমার বাসাটা হচ্ছে বাস স্ট্যান্ডে। আমি আপনাদেরকে বলে দিই আজকে লাইভের মাধ্যমে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বিআরটিসি বাস স্ট্যান্ডের সামনে যে বাগদাদ ক্যাফে, বাগদাদ হোটেল, ওই হোটেলের পাশে আমার বাসা। আর ওই বাসাতেই সামনে বিজিবি কাঁটাতারে বেড়া দিয়ে রাখছিল। বিশ্বাস না হলে যেদিন দেশ স্বাধীন হয়েছে ওই দিন সবাই দেখতে পারছে যে কাঁটাতারের বেড়াটা কোথায় ছিল। আর আমার বাসার পাশে কারফিউ দেওয়া ছিল, আমি পারি নাই বের হইতে। আর আমি চেষ্টা করছি যেভাবে সম্ভব আমার দ্বারা, আমি চেষ্টা করছি। যেমন যখন হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই স্টুডেন্টদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করতেছিল, আমি আমার বাসায় ছাত্রদেরকে, ওরা যখন পালায়া লুকায় আসছে আমি আমার বাসায় আশ্রয় দিছি। তো ওরাও জানতো না যে এটা আমার বাসা, ও গেট খোলা ছিল, ওরা ঢুকছে, বাবা করছে কি গেটটার সাথে সাথে লাগাই দিছে ওরা ঢুকার পরে। দেন ওরা এসে ছাদের থেকে লুকায় দেখতেছে, আমিও দেখতেছি অনেক চিল্লা হই কই। তারপরে আমি বের হলাম, বের হওয়ার পরে আমি দেখলাম যে আসলে কোনো একটা অবস্থা বেশি খারাপ। আর আমার বাসাটা এমন একটা জায়গা ছিল যে দৌড় দিয়ে আমার বাসার গলির মধ্যে ঢুকতেছে। আর মনে করো সবাই টিন মিন পাড়ায়া, টিন সেট বাসাগুলো আশেপাশে যাচ্ছিলো, ওগুলো পাড়ায় যাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের বাসার পাশে একটা বাসা ছিল, ওই বাসায় ওই মহিলারা অনেক চিল্লাচিল্লি করতেছে, টিন পাড়াচ্ছ কেন? তো তখন ওরা বলতেছে আপনাদেরও তো সন্তান আছে, আমাদেরকে একটু বাঁচানোর চেষ্টা করেন, এরকম কথাবার্তা বলতেছিল। তারপরে যে স্টুডেন্টরা আমাদের বাসা ছিল তারা আমি করছি কি, যে আমি বলছি যে তোমরা টি শার্ট খুলো, টি শার্ট খুলে আমাদের যে ব্যাচেলার রুমগুলো আছে ওইগুলোতে এক একজন এক একভাবে শুয়ে থাকো। আসলে যদি ছাত্রলীগরাও যদি ঢুকে আমি বলতে যেন পারি যে ওরা আমাদেরই বাসায় থাকে, ওরা ওদের ঘরে শুয়ে আছে। ভাই এত কিছু আমি বলতে চাই না, আমি বলতে চাই এইখানে শুধু আমি একা ছিলাম না, কে কে ছিল। ফাহিম ভাইয়ের একটা কল রেকর্ড হয়ে আপনারা তো দেখছেনই, সেখানে আমার নামটা উল্লেখ করা হয়েছে। আর আরেকটা বিষয়, তুমি ছাত্রদের পাশে ছিলা কি ছিলা না সেটা আপনারা আমার অ্যাকাউন্ট কিংবা আমার পেজ দেখলে বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি চেয়েছি যতটুকু আমার সাইড থেকে সাপোর্ট করার আমি করেছি। বাট আরেকটা বিষয় হচ্ছে যে যারা স্ট্যাটাসগুলো দিয়েছে, যেমন ফাহিম ভাই স্টুডেন্টদের পক্ষে ছিল, আপনারা কম বেশি সবাই দেখছেন। আমি বললেও আপনারা জানবেন, না বললেও আপনারা জানবেন, কারণ ফাহিম ভাই ছিল সবার সাথেই। তো ফাহিম ভাইয়ের যে স্ট্যাটাসগুলো, সে যখন হুমকি পায়, হুমকি পাওয়ার সাথে সাথেই সে বাসায় আর আসে নাই, সে ওইখান থেকেই মনে করেন যে নেপাল শিফট হয়ে গেছে। নেপাল থেকে দেন হচ্ছে ফাহিম ভাই তার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব ফাহিম ভাই করেছে। বাট আমার অবস্থাটা কী ছিল, আমার হাত পা একেবারে মনে করেন যে কি বলবো, খুবই খারাপ অবস্থা। আর আমারও মনে করেন যে ওরকম চেটার আসতো, আমি যদি ওইখানে না যেতাম, যে মিটিংটা হয়েছে ওই মিটিংয়ে যদি আমি না যেতাম, আমি বুঝছি যে আসলে পরবর্তী স্টেপটা আমার কি হইতো। অ্যান্ড ওইখানে নিয়ে বলা হয়েছে তোমরা কি এই কাজটা করবা, মানে এই কাজটা কি করতে চাও, যে করতে চাও না তারা না করে দাও। এখন সবার মাঝখানে ওরকম ভয়াবহ একটা ব্রিফ দেওয়া হয়েছে যে এরকম ভিডিও করতে হবে। ইভেন হচ্ছে সাবেক যেই আমাদের সরকার ছিল সেই দলীয় লোকেরা যদি আমাদেরকে সবাইকে একসাথে বসায় ব্রিফ দেয়, ওইখানে কি কেউ বলতে পারবে যে না আমি এই কাজটা করতে পারবো না? আর আমিও যদি বলতাম যে না ভাই আমার দ্বারা এই কাজটা করা সম্ভব না, তাহলে পরবর্তী আমার কি অবস্থা হইতো? তাশরিফ খান ভাই যে পোস্ট একটা দিল আপনারা কম বেশি দেখছেন, ফাহিম ভাই পোস্ট দিছে আপনারা কম বেশি দেখছেন, তাহলে তাদের মতো অবস্থা তো আমারও হইতো। আমারও তো ফ্যামিলি আছে ভাই। এখন আপনি বলবেন ফ্যামিলির কথা কেন বলতেছেন, সবারই তো ফ্যামিলি ছিল, সবাই তো রাস্তায় নামছে। আমার সাইড থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি করছি, আমি তো এমন না যে করিনি। ইভেন আমাকে যে টাকাটা দিছে, ইভেন বলছে তুমি 2 দিনের মধ্যে, সবাইকে বলছে 2 দিনের মধ্যে ভিডিও দিবা, আমি তো দেইনি। কারণ ভাই আমি বলি, যখন মিটিংয়ে গেছি, মিটিংয়ে যাওয়ার পর অবস্থা এক ছিল, মিটিং থেকে আসার পর আমি ফেসবুকে ঢুকে যে অবস্থা দেখছি, খোদার কসম খায়া বলতেছি ভাই, আমার ওই টাকার প্রতি কোনো লোভ লালসাও ছিল না, আমার ঘৃণা লাগতেছিল। আমি যদি পারতাম টাকাটা ফেরত দিয়ে আসতাম। আর আমি যদি তখন টাকাটাও ফেরত দিয়ে আসি, আমার আবার মনে করেন যে গুম করে দিত, আমি তখন কি করব? আচ্ছা আমি নাহলে ফেরত দিয়ে আসলাম, বাকিদেরটা কি করবেন? সবাই তো টাকা নিয়ে, সবাই তো সবার এমন, সবাইকে বলছি কে কত টাকা চাওয়া বলো দিচ্ছি, সবাই বলছে কে কত টাকা অ্যামাউন্ট চাও বলো দিচ্ছে। আমি বলছি আমাকে যেটা দিবেন সেটাই। আমি কোনো অ্যামাউন্টের কথা মুখ দিয়ে স্বীকার করিও নাই, বলিও নাই। আমি কোনো অ্যামাউন্টের কথা মুখ দিয়ে স্বীকার করিও নয়, বলিও নাই। আর আমি এখানে কোনো ফেমাস হইতে আসি নেই, আমার ফ্যান ফলোয়ার কামাইতে আসি নেই। আমার একটাই কথা ভাই, আমি এইসব বাজে কাজের মধ্যে আমি ছিলাম না, আমি কখনো এইসব কাজ করতে চাইনি। আমার কথা হচ্ছে যে আমি লাইফস্টাইল ব্লগ করব, আমি ফ্যামিলি নিয়ে ব্লগ করব, আমি তো কখনো রাজনৈতিক ভিডিওর মধ্যে যেতে চাইনি।
আমাকে আমাদের এলাকার যে এমপি ইলেকশন তখন আমাকে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে লাইভ করাইছে। আমি কি এগুলো করি? এগুলো কি কাজ আমার? এগুলো দায়িত্ব আমার? কেউ করতে চায় না। আমাকে পিয়াল আরাফাত নামে একজন আছে, উনি আমাকে জোর করে নিয়ে সেটিং দিয়ে কিভাবে কি করালে বলো পেমেন্ট দিব। আচ্ছা ঠিক আছে, আমি গেছি ইলেকশনের সময় আমাকে গাড়ি দিয়ে ঘুরায় ঘুরায় এক একটা কেন্দ্রে নামাইলো, নামায় বলে লাইক করো। ভাই এটা তো আমার কাজ না। না আমি যদি ধরেন ওনারা ক্ষমতায় আছে, ক্ষমতা থাকা অবস্থা আমি যদি বলি যে না আমি এটা করতে পারবো না, তখন আমার অবস্থাটা কি হবে? আপনার এটাও বুঝতে হবে ভাই, আমার সব দিকে মিলায় চলতে হবে। আমাকে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে ভিডিও করাইছে, লাইভ করেছে, আমি সেই পেমেন্টও পাইনি ভাই, সেই পেমেন্টও পাইনি। পেমেন্ট নিয়ে আমার কোনো কথাও ছিল না। ওইখানেও আমাকে বলছে কত পেমেন্ট লাগবে বলো, আমি ওইখানে কোনো উল্লেখই করিনি, আমি এইসব কাজে কোনো উল্লেখই করিনি। আরেকটা আমি কাজ করছি, সেটা হচ্ছে যে ফাইন ভাই বলছিল যে ফাইন ভাই 300 ফিটটা মানে হাইলাইটস করার চেষ্টা করছে গভর্নমেন্টের একটা কাজে। অ্যান্ড শুধু ওইখানে আমি একা ছিলাম না, ফাইন ভাই করছে, রাহি করছে, তারপরে টিকটকে আপনারা যারা দেখেন আপনাদের পছন্দের ফলোয়ার ইনফ্লুয়েন্সারগুলো যারা আছে সবাই করছে। এমন কোনো ইউটিউবারও নাই যে বাদ যায়নি, সবাই করছে। শুধু আমারটা দেখলে হবে না, আপনারা সবার প্রোফাইল গিয়ে সার্চ করেন, ভিজিট করেন। রাকিন আফসার এখন হচ্ছে বলে শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনা পালিয়ে যাবে না, এসব ভিডিও করে। তুমি যে শেখ হাসিনার সাথে ছবি তুলছিলা সেটা কি মানুষ ভুলে গেছে? মানুষ কিছুই ভুলে নাই, মানুষ ছবিতে সব দেখছে। কে কার হাতে রান্নার টেস্ট করতে চাইছে ওগুলোও তো দেখছে ভাই, কেউ কিচ্ছু ভুলে নাই। আপনারা সুস্থ তদন্ত করেন। আমি 30,000 টাকা নিছি, আমি স্বীকার করতেছি, শুধু আমি 30,000 টাকা নিই না, আমার তো যারা ছিল তা এমনও হয়েছে আমি তো বাসায় আছি, আমি তো আর যাই নাই টাকা নিয়ে, আমি মনে করেন যে কাজে খাটাই ফেলছি কিংবা খাওয়া ফেলছি, যাই করছি। অনেকে ওই টাকা পেয়ে যখন দেখছে সরকার চেঞ্জ হয়ে গেছে, অনেকে বিদেশ চলে গেছে ওই টাকা নিয়ে ঘুরতে। তাহলে বুঝেন তারা কি পরিমাণে টাকাগুলো নিছে। আমার 30,000 টাকা আপনাদের মনে করেন যে মাথা হ্যাং হয়ে গেল যে কি মেহেদি এত টাকা নিল, কিন্তু বাকিদেরটাও তো বুঝতে হবে। মানুষ মিরাজ বিদেশ চলে গেল, মিরাজের একটা পোস্ট আমার সামনে আসছিল, দেখলাম বাই বাংলাদেশ। তাহলে এরা বুঝতে হবে যে তারা কত টাকা করে অ্যামাউন্ট নিছে। আর এখানে সবার লিস্ট করা আছে ভাই, আজ হোক কাল হোক বের হবে কে কত টাকা নিছে। আমি চাই বেরোক, আমি চাই না কেউ ধরাছোঁয়ার বাইরে থাকুক, সবগুলো বেরোক। কে কত টাকা নিছে ওটা সব লিস্ট করা আছে, গুগল শিটে সব লিস্ট করা আছে। কোনো প্যারা নিয়েন না, আমি এই টাকা সমস্যা নেই, কোনো একভাবে আমি এই টাকা ফেরত দিয়ে দিব। যদি বলেন কোনো কাজে লাগা দিতে আমি কাজে লাগা দিব, কোনো প্যারা নেই ভাই। 30,000 টাকার জন্য আমি একবারে ফকির হয়ে যাব না, আর 30,000 টাকা নিয়ে আমি একবারে বড়লোকও হয়ে যাব না। জিনিসটা হচ্ছে এরকম। আর আরেকটা বিষয়, ওইখানে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, এইখানে আমি বলি ভাই কেউ সত্য কথা বলবে না, সব ঘুরায় পেঁচায় বলবে, কেউ কোনো রকম সত্যি কথা বলবে না, সবাই ঘুরায় পেঁচায় বলবে। ওইখানে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, ওই স্টেটমেন্টটা দেখার পরে সবাই তালিও দিছিল। ওইটা কি ভুলে গেছে? সবাই তালিও দিছিল। ইভেন আপনাদের আরও অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি বলি চালু চিজ নামে একটা পেজ আছে, ও ছিল, ও পেমেন্ট নিয়ে একটু জড়াজড়ি করতেছিল, একটু বেশি ডিমান্ড করতেছিল পেমেন্ট। পরে ওরাও বলছে যে তোরও দেখতেছি দাঁড়া। তারপরে আমি বলি আরও কে ছিল, মানে ফেসবুকে যারা ভিডিও বানায় আপনারা ইয়ং জেনারেশনের যাদেরকে দেখে থাকেন প্রত্যেকে ছিল ভাই। এখন কে ভিডিও বানাইছে কে বানায় নাই। তারপরে আরেকটা কথা আমি বলি, এই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও বানাইছে কে আমি বলি, টিকটক করে ওরা দুই বোন, ওই যে প্রীতি নাকি চিকন করে ওই মেয়েটা ভিডিও বানাইছে। ও হচ্ছে বুঝতে পারে নাই, ও হচ্ছে গাদ্দারি করছে। কিভাবে গাদ্দারি করছে, এখানে ওকে যেই স্ক্রিপ্ট দিছে ওই স্ক্রিপ্ট অনুযায়ী ও ভিডিও করে আপলোড করছে টিকটকে। এরপরে ওর বাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনারা অনেকে জানেন যে ওর বাড়ি কেন ভাঙলো, কি করছো। ওর তো এটা বোঝা উচিত ছিল যে আমি এখানে যে একটা স্টেটমেন্ট দিছে এটা কি আসলে অ্যাকচুয়াল হয়েছে না হয় নাই, আমি কি এটা নিয়ে কাজ করা আমার প্রয়োজন কি প্রয়োজন না। এটা হচ্ছে মনে করেন যে অল্প বিদ্যা খুবই ভয়ঙ্কর। সোশ্যাল মিডিয়া তো অল্প দিনে আইসা একটু টাকা পাইছে, একটা স্ক্রিপ্ট পাইছে, ভিডিও করে দিয়ে দিছে। আমার আগে বুঝতে হবে, আপনারা আমার এই 30,000 টাকা নিয়ে পড়ে আছেন। আমি আগে বেটিং সাইটগুলো প্রমোট করতাম, যখন আমি বুঝতে পারছি, আমি যখন রিয়েলাইজ করছি প্রত্যেকজন যখন ওরে ধরলো, তখন আমি বুঝতে পারছি যে এটা হয়তো বা ইলিগাল, এটা আমার করা ঠিক না। আমি করি নাই এমন বলবো না, আমি করছি। যখন আমি বুঝছি যে এগুলো ইলিগাল, আমি করা বাদ দিয়ে দিছি। আমার চ্যানেলে পুরনো যে ভিডিও ছিল সব আমি কাটছাট করে ডিলিট করে দিছি। এতে আমার কোম্পানি যদি আমাকে মামলা দেয়, দেখ আমার দেশে যেটা লিগাল না আমি এটা কীভাবে করবো। আমি এতদিন জানতাম না, এখন জানছি আমি এটা করবই না। এখনও অনেকে করে। আমি এখনও বলবো, আপনি অনেক ইউটিউবার আছে, আপনারা
নাম জানা অনেক বড় বড় নাম করা ইউটিউবাররাও এখন এগুলো করে, তাদের রিলেটিভসরাও করে। আমি কারো নাম বলতে চাই না, তাদেরটা তারা করুক। এটা তারা তখন বুঝবে যখন তাদের ফ্যামিলির উপরে কখন একটা ইম্প্যাক্ট পড়বে। তার ফ্যামিলি মেম্বার যখন এরকম জুয়ার আসক্ত হয়ে যাবে তখন তারা বুঝতে পারবে যে আসলে আমি কী প্রমোট করে আসছি টাকার জন্য। আমার ভাই যদি এটাতে আসক্ত হয়ে যায় আমার অবশ্যই খারাপ লাগবে। আমি নিজেরই আগে চিন্তা করি, আমি নিজেরই আগে চিন্তা করি। আবার আপনারা অনেকে কমেন্ট করেন আফ্রিদির চামচা, আফ্রিদির দালাল, এইসব কমেন্টগুলো ভাই আপনারা করেন। এই যে ফ্রি, আপনারা ফ্রি পাইছেন, খালি কমেন্টগুলো লেখার, আপনাদের তো টাকা পয়সা লাগে না, কোনো কিছুই লাগে না। ফ্রি পেজ আছে, ফলো দিয়ে রাখি, ফ্রি পেজ আছে, কমেন্ট দিয়ে রাখি। ভাই একটা মানুষকে কমেন্ট করার আগে যাচাই করবেন। একটা মানুষ যদি আমাকে হেল্প করে তার সাথে কি আমার ভালো সম্পর্ক থাকতে পারে না? এখন সে অপরাধ করছে, এটা তার বিচার আপনারা করেন। আমি তো বলি না যে না, তো সে একবারে দোয়া তুলসী পাতা, তার বিচার করতে পারবেন না, সে খুবই ভদ্র মানুষ। সে যদি দোষকে থাকে তার বিচার আপনারা করেন, আমি এখানে তো নাই। আমি তো বলি না যে না ওর বিচার করতে পারবেন না, করেন। কিন্তু আপনারা এসে বলেন আফ্রিদির দালাল, আফ্রিদির চাঞ্চল। একটা অনলাইন প্ল্যাটফর্মে যদি কাজ করতে হয় একজন আরেকজনের সাথে সম্পর্ক থাকতেই পারে। এর মানে এই না যে চামচা দালাল, এমন তো কিছু না। আমি তো তার বাসায় যাই সারাদিন পড়ে থাকি না, আমি তো তার বাসায় সারাদিন ওই বাসার নিচে দাঁড়ায় থাকি না, এমন তো কিছু না ভাই। যখন মাঝে সাঝে দেখা হয় একটা ছবি তুলি পেজে আপলোড দিই, এছাড়া তো আর কিছুই না, এছাড়া তো আর কিছু না ভাই। আপনারা দেখেন যে না তুই ওর বাসায় সারাদিন থাকোস, ওই জেনে যায় হেনেই তুই থাকোস, এমন একটা প্রমাণ দেন। ইভেন তার সাথে এই যে ঝামেলাগুলো, তার সাথে আমার কোনো কথা হয়নি, কোনো রকম কোনো কথা নেই। আর আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে আমি থাকি না, কথাও বলি না। শুধু এই তহিদ আফ্রিদির সাথে কথা হইতো আর এস ফাহিমের সাথে কথা হইতো। এছাড়া ভাই আমার কারোর সাথে কোনো রকম কোনো সম্পর্ক নাই। কোনো কন্টেন্ট ক্রিয়েটর পর্যন্ত, টিকটকার পর্যন্ত বলেন, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই ভাই। আজকে আমি লাইভে আসছি ক্লিয়ার করার জন্য। আমি এই 30,000 টাকা দিয়ে বাড়ি গাড়ি করে লাইতেছি না। যারা আমার থেকে বেশি টাকা নিচ্ছে ওগুলো বের করেন, ওইগুলো আপনারা বের করেন। আমি 30,000 টাকা দিয়ে দিই, আমার কোনো দ্বিধাবোধ নেই ভাই। আমার অনুরোধ ভাই, আমি ভুল করছি, হ্যাঁ আমি টাকাটা নিছি কেন? আমি যদি ওইখানে টাকাটা না নেই আমি ওইখানে কীভাবে ফেরত আসবো? যেখানে সরকারের পক্ষ থেকে একটা ব্রিফ দেওয়া হয়েছে, মানে বুঝতেছেন? আপনারা এটা বুঝতে হবে ভাই। আপনারা জিনিসটা হচ্ছে কি, এটা অনেকেই বলতেছে, কেউ বুঝতে পারে না যে সরকার এভাবে পতন হবে। আমিও বুঝতে পারি না ভাই সরকার পতন হবে। কিন্তু ভাই যে কাজগুলো হয়েছে এগুলো অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, তারপরে দেশের যাওয়া লুটপাট হয়েছে, এটা অবশ্যই ক্ষতি হয়েছে। এটা আমাদের ভ্যাটের টাকাতেই যাবে, আমাদেরই ভ্যাটের টাকাতে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, এই যে যারা ভিডিওগুলো করছে তাদের আগে বোঝা উচিত ছিল যে এটা এখন এই পরিস্থিতিতে ভিডিওটা করা উচিত কি না। আর আমাদেরকে যখন ব্রিফ দেওয়া হয়েছিল দেশের অবস্থা এত খারাপ ছিল না, সব কিছু ঠান্ডা ছিল। কোর্ট যখন ওই যে কোর্টের থেকে যে তারা একবারে পাইলো আদেশ যে হ্যাঁ আর কোনো ঝামেলা হবে না, কোটা সংস্কারের পরেই হচ্ছে আমাদেরকে ব্রিফটা দেওয়া হয়েছে, তখন হচ্ছে টাকাগুলো নিছিল ক্লিয়ারলি ভাই। কেউ বলবে না, আমি আপনাদেরকে বলে নিই। এবং এই লাইভটার পরে আমার কি হবে আমি নিজেও জানি না। কারণ আমার কথা হচ্ছে আমি তো চুরি করি না, আমি চুরির অপবাদ কেন নিব? আমি তো চুরি অপরাধ নিতে পারবো না। আমি এটা নিয়ে ভিডিও বানাইও নাই, আমি এটা নিয়ে কথাও বলিনি। এখন দেশে বাক স্বাধীনতা আছে। এখন যদি যারা টাকা নিছো ভাই, আমি বলতেছি যারা টাকা নিছো তারা যদি তোমরা এগুলো ক্লিয়ার না করো, তোমরা যদি চুপ থাকো, তোমাদের ভবিষ্যতে অনেক মনে করো যে মানুষের সামনে লজ্জা পাবা, অনেক লজ্জা পাবা, যা কখনো বলার মতো না। ইভেন আমাকে কমেন্টে মানুষ বলতেছে ভাই আমি 30,000 নিছি, বাকিরা যে 1 লাখ 1.5 লাখ এটি নিছি, এটি ভাই আপনারা খবর নেন ভাই। আমি 30,000 টাকা দিয়ে দিব, আমার কোনো বিষয়, আমার কোনো প্যারা নাই। ডয়ারটা খুলো তো, আমি দেখাইতাছি। একটা সাদা ইনভেলপের মধ্যে দিছিল, দেখো বক্সের ভিতরে রাখছি, টাকাটা আমি রাখছি ভাই। আমি আপনাদেরকে সব প্রমাণ দিতেছি ভাই। আমি ভাই লুকোচুরির মধ্যে নাই, আমি আপনাদেরকে সব বলতেছি। এইখানে শুধু আমি একা ছিলাম না, ওইখানে আমি যা দেখি ফাইন ভাই নেই, খবর নিলাম না উনি তো নেই। আর ওইখানে কে কে টাকা নিছে ওগুলো লিস্ট করা আছে ভাই। লিস্ট না করা থাকলে যে আমি যেমন বলছি 2-3 জনের নাম, বাকিরা আবার আসবে তারাও আবার 2-3 জনের নাম বলবে, এভাবে করে আপনাদের সবারটা পেয়ে যাবেন। এই যে এই ইনভেলপে এটার মধ্যে হচ্ছে টাকাগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকে একে এইভাবে ইনভেলপে টাকা দেওয়া হয়েছিল। এই ইনভেলপ যারা টাকাগুলো নিছো মনে আছে নাকি টাকাগুলো খাইলেইছো? টাকাগুলো দিয়ে দিও যদি কেউ কোনো সময় চায়। আচ্ছা আমি একটু কমেন্ট পড়ি, আপনাদের ওই মন্তব্যটা একটু পড়া উচিত। হ্যাঁ কমেন্ট আসতেছে না। আচ্ছা যাই হোক, আমি যতটুকু লাইভ করছি আমি মনে করি এনাফ। আমার যতটুকু ক্লিয়ার হওয়া প্রয়োজন ছিল আমি ক্লিয়ার হয়েছি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে কেউ ভুল বুঝবেন না। আমার একটাই দাবি, যারা বাকিরা টাকাগুলো নিছে ওগুলো বের করেন, ওগুলোর খোঁজ বের করেন কে কে ছিল, শুধু আমাকে একলা না। ইভেন এটা ফাহিম ভাইও জানে, ফাহিম ভাই বলছে না যে ফাহিম ভাই সবার নাম বলছে, ওগুলো আপনারা সার্চ করেন, একবার ভালো মতো পেয়ে যাবেন। আর কাউকে মন্তব্য করার আগে 10 বার ভেবে নেবেন যে আসলে এটা কি সত্য কি না। আমি যদি এখান থেকে টাকাটা না নিতাম আমার অবস্থাটা কী হতো আপনার কোনো খোঁজ খবর আছে? যাদের সাথে হয় তারাই বুঝে। যখন আপনি ওপর লেভেলের যখন আপনার প্রেশার আসবে না, আপনার হাত পা কাঁপাকাঁপি এমনি শুরু হয়ে যাবে। আপনি কিছু না করতে চাইলেও আপনাকে করতে হয়। অনেকে শুনছেন না, ওই যে মুসলেখা নেওয়া হয়েছিল, দিতে চায় নাই তারপরেও নিতে হয়েছে, জোর করে মুসলেখা নিতে হয়েছে। ওরকম অবস্থা হইতো আমার তো কি, আমি আর কিছু বলতে চাই না ভাই, কথা বললে কথা বাড়ে। আমার কথা হচ্ছে যারা টাকাগুলো নিছে, বাকি যারা ছিল তাদেরকে চিহ্নিত করেন। আপনারা ওই যে আমি বলি নাজিব নিনাদ ছিল, প্রিয়মের পেমেন্টটাও নাজিব নিনাদ রিসিভ করছে। তারপর হচ্ছে চালুচিস ছিল, তারপর হচ্ছে মিরাজ, তারপরে হচ্ছে ওই যে শান্তির ভাই, শান্তির বয়ফ্রেন্ড নাকি হাজব্যান্ড, ও ছিল। তারপরে প্রেরণা ছিল, তারপরে আরও বাকিরা ছিল, তাদেরকে আমি চিনি না, নামগুলো জানি না, কিন্তু চেহারা চিনি, নামগুলো জানি না। মানে ছিল, অনেকে ছিল, আবার অনেকে আসতেও পারে নাই। তারপরে রাফি বইয়া, ওর পেমেন্টটাও কে জানি, ও তমাল রহমান ছিল। তারপরে রাফি ভুইয়ার পেমেন্টটা কে জানি নিছিল না, জানি ও কত টাকা নিবে এটা ও জিজ্ঞাসা করছিল, নিছে কি না আমি জানি না, ঠিক আছে। আর কে কে ছিল, মানে ওইখানে 15 জনের মতো ছিল, 15 ওই দিন মিটিংয়ে ছিল 15-16 জনের মতো। যারা টাকাগুলো নিছো ভাই তাদেরগুলো বের করো, শুধু আমার পিছে পড়ে থেকো না। তো সবাই ভালো থাকবেন। আর যদি কোনো কোশ্চেন জানার হয় আমার পেজে কমেন্ট করবেন, যে কোনো একটা পোস্টে, যে এটার অ্যান্সারটা পেলাম না, আমি আপনাদেরকে নেক্সট লাইভে এসে ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন।